হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন, আশা করি আমরাও ভালো আছি। আপনাদের সাথে আমি কিছু কথা বলার জন্য আসলাম। আমার মেজু জাল বলছিলাম ক্যান্সার হয়েছিল, সে মারা গেছে। ইন্না লিল্লাহি রাজিউন। জানুয়ারি মাসের 28 তারিখে মারা গেছে রাত্রে 12:30টায়। আমি সেই জানুয়ারি মাসে 28 তারিখ তো মারা গেছে, আমি তার সাথে 2 দিন আগেও কথা বলছি যে ভাবি আপনি কেমন আছেন। বললো যে আছি, কেমন আর থাকি জানেনই তো, এখন শরীরের অবস্থা অনেক খারাপ। খাইতে পারতো না কিছুই, একটু করে ডাল দিয়ে ভাত খাওয়াই দিত আর মায়, তো খাইতো, এছাড়া আর কিছু খাইতে পারতো না। তারপরে তো এই যে ক্যান্সারটা ধরা খাওয়ার পরে থেকে তার সবসময় ঢাকা ক্যান্সার হাসপাতালে ওইখানে হ্যাঁ ট্রিটমেন্ট চললো। ডাক্তার দেখাইলো, ডাক্তার বললো যে 6টা কেমো দিতে হইব। 6টা কেমো দিল। দেওয়ার পরে মনে করেন একটু ভালো আছিল, মানে কেমো দিলে তো একদম বিছনায় থাকতো, বিছনা থেকে আর উঠতে পারতো না। তার 2-3 দিন পরে আবার একটু সুস্থ হইতো। 1 মাস পরে পরে 6 মাসে 6টা কেমো দিছে। দেওয়ার পরে আবার ফিরা এই থেরাপি দিছে, আবার থেরাপি গুলো দিছে ঠিক মতন। দেওয়ার পরে ঘুম আসতো না, ঘুমের ওষুধ খাওয়ায় রাখতো। তারপরে নিজেরটা নিজে চলাফেরা করতে পারতো। ক্যান্সারটা তো আর দেখা যাইতো না, ভিতরে ছিল, ফুসফুসিতে হয়েছিল। ফুসফুসিতে থেকে 6 কেমো দেওয়ার পরে আবার ফিরার টেস্ট করাইছে। টেস্টের ভিতরে বলছে যে ক্যান্সারটা ছোট হয়ে আইছে। তো বলছে যে আমি তো, বলছে যে এখন আর কেমো দেওয়া লাগবে না, আবার পরে যদি লাগে। তো 6টা কেমো দেওয়ার পরে একটু ভালো আসছিল, থাকার পরে আবার ফিরা এই যে ট্রিটমেন্ট চালুই রয়েছিল। তারপরে বললো যে আমি তো, আমার শরীরে আর কেমো চলতেছে না, আমার স্যার মুখে ওষুধ করে দেন। তো আমি আবার হারে দেখতে গেলাম। পরে বলতেছে ভাবি আপনি থাকেন, ডাক্তারের সাথে আমাদের কথা বলতে ভয় লাগে মুখে ওষুধের কথা, তো আপনি আমাদের সাথে যাইয়া একটু বলবেন যে মুখের ওষুধের কথা। পরে আমি গেলাম ভাবির সাথে, আমার দেবরের ছেলে, দেবরের আবার আমার জালের খালাতো বোনে সবাই মিলে আবার 10 নম্বরে গেলাম ডাক্তার দেখাইতে, ক্যান্সারের যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করে। যাওয়ার পরে বললাম যে স্যার তো আর কেমো দিতে শরীরে হ্যাঁ পারতেছে না, তো এরা মুখে ওষুধ করে দেন। পরে মুখে ওষুধ করে দিছে, মুখের ওষুধ চলতেছে, খাইতেছে। তো শোল তো আর ওরকম আগের মতন সুস্থ না, মাথার চুল পড়ে গেছে, হাতের পশম মশম আসলে অনেক বড় বড় সব পড়ে গেছে। তারপরে শরীরের অবস্থা অনেক খারাপ। পরে আমার কইলো কি ভাবি, এই আমার দেবরে বললো যে ওর তো শরীরের অবস্থা বেশি ভালো না। তো আমি বললাম যে ভাই, আমাদের পাশের বাসার এক খালা লাগে, এর ক্যান্সার হয়েছে ফুসফুসিতে, একটা পান্দাপথ একটা ডাক্তার দেখাইতেছে বিএপি হাসপাতালে, তো ওইখানে আরে নিয়ে আবার একটু দেখান নাইলে এই ডাক্তারটা। পরে আবার বাইরে নিয়ে গেল, হ্যাঁ সিরিয়াল দিল, নিল, ডাক্তার দেখাইলো। বললো যে মানে আমার দেবারের আলাদা নিয়ে বললো যে তার তো ক্যান্সার আবার ছড়ায় গেছে গা লাঞ্চের ভিতরে, তো এর অবস্থা বেশি ভালো না, এই ওষুধ দিলাম খাইতে থাকুক। ওই ডাক্তার দেখায় মনে 1.5 মাস ওই ডাক্তার ওষুধ খাইছে। তা আমি একদিন 2 দিন পরে পরই ফোন দিতাম, কেমন আছেন ভাবি, কি অবস্থা। তো আমি ভালো না, আমার শরীরে কোনো ইয়াই নেই, শক্তিই নেই, এরকম অবস্থা। পরে আমি তো শুরু তুমি ক্যান্সার ধরা খাওয়ার পরে তুমি একরকমই দেখতেছি। পরে হঠাৎ করে আমার শরীরটা না, আমার নিজেরও শরীর ভালো না। আমি ফোন দিলে কইতে ভাবি ডায়াবেটিস হাসপাতালে যাইয়া চেক আপ করে ওষুধ খায় দেন না, আমার অবস্থা এরকম। আবার আপনারও যদি এরকম অবস্থা হয়ে যায়, যে কোনো রোগের, সব রোগেরই ট্রিটমেন্ট করতে হয়। আর হ্যার যে ক্যান্সার হয়েছে, হ্যার একদিনও ট্রিটমেন্ট বাদ রাখেনি। হ্যাঁ এই ক্যান্সার হাসপাতালে নিয়ে কেমো দিত, যে ডাক্তার কাছে যাওয়া লাগতো, পিঠে অনেক ব্যথা ছিল, পিঠের ডাক্তারও দেখাইতো, প্রচুর ব্যথায় আর হেরা খায়া ফেলাইছে, প্রচুর ব্যথা ছিল। ব্যথার কারণে কোনো ঘুমাইতে পারে নাই, কিছু করতে পারে নাই, গায়ে একটা জামাও রাখতে পারে নাই। উন্না দিয়া অনেক দিন পর্যন্ত হ্যাঁ চলাফেরা করছে, উন্না শরীর রাখছে। গরম লাগতো, এই শীত করতো, গরম লাগতো, শীত করতো। তারপরে
খালি কইতো ভাবি আমার জাল্লা ঘুমের ভিতরে নিয়ে যায়, আমার যে কষ্ট দেয় না, খালি কইতো। আমাকে ভাবি দেখবেন আল্লাহ সুস্থ করে দিব। তার সাথে সাথে আমার আগে তার বিয়ে হয়েছে। আমি আর সে 25টা বছর একসাথে ছিলাম। কোনোদিন 25 বছরের ভিতরে 1 মিনিটও তার সাথে আমার কোনোদিন মুখ কালা হয়নি। আমার আগে 2 বছর আগে আর বিয়ে হয়েছে, একটা তার ছেলে ছিল। তখন আমার বিয়ে হওয়ার পরে আমার আর স্বভাব হয় নাই। আমার 12 বছর পরে আমার ছেলে হয়েছে, কিন্তু আমার ওই দেবরের ছেলেটারে মানে কোনোদিন 2 চোখ করে রাখি নাই। আমার ছেলে নেই, ওরা অনেক আদর যত্ন করে পালছিলাম। তারপর ওর মার ক্যান্সার হওয়ার আগে ওর বিয়ে করছিল। ওর বিয়ার 1-1.5 মাস পরে ওর মার আবার লোকটা ধরা খাইলো। কিন্তু ওর বাবা অনেক চেষ্টা করছে, মানে কোনো অবহেলা করেনি। 1 বছর ক্যান্সার ধরা খাইলো, 1 বছরের ভিতরে যখন যে ডাক্তারের কাছে নেওয়া লাগবে ওইখানে নিয়ে গেছে। কোনোদিন কয় না যে মাইতে একই অবস্থা নিমুখে বা আমার ওয়াইফ এরকম হইতো নিমুখে, কোনোদিন বাদ রাখেনি ডাক্তার দেখানে। হঠাৎ করে ফোন দিল আমারে যে ভাবি খাইতে মাইতে পারি না, এরকম অবস্থা, কি করব? এই যে ওষুধ তো চলে মাসে 30,000 টাকার মতন, হেরে এই যে কেমো বাদ দিয়া মুখে ওষুধ করে দিচ্ছে, খাইতেছে। তারপরে আমার ওই দিন আমার যায় মারা যাওয়ার 2 দিন আগে আমার মায়ের হাসপাতাল ছিল, মার অবস্থা অনেক খারাপ। মারে যেদিন হাসপাতালতে 1 দিন আগে নিলাম, ওর পরের দিন রাত্রে আমার এমন চটপট চটপট লাগতেছে, আমার কাছে মনে হইতেছে কি আমার মায় মনে মারা যাবে, মায় মনে মারা যাবে, এরকম লাগতেছে। আমার 12টা বাজে, আমি হবে মুসুরি টানে ভিতরে গেছি। এর ভিতরে দেখি একবার কল আইলো, মুসুরিতে আস্তে আস্তে দেখি কল কাটিয়া গেছে। ফিরে আবার আমি উনি দাঁড়ায় রয়েছি, দেখি আবার কল আসলো। ফোন দিল বাসার থেকে, বললো যে রাব্বির মা এই যে কিছুক্ষণ আগে মারা গেছে। তারা নিয়ে গেছিল। যেদিন মারা যাবো ভাবি, ওই দিন বাসায় ভাবি 2-3 দিন ধরে বলতেছে যে আমি কয়েকজন মানুষ নিয়ে তালিম বসাম। তো এরা আবার কয়েকজন মানুষ নিয়ে ঘরের ভিতরে তালিম করতেছে। এর ভিতরে ভাবিও কলেমা পড়ছে, সুরামুরা পড়ছে, মুনাজাত লইছে। সুস্থ মানুষ যেমন সবসময় থাকে ওরকমই। 9টার দিকে না 10টা বাজে তালিম শেষ। অনেক লোক হয়েছিল বিলে তালিমে। সবাই তালিম তুলিম কইরা গেছে গা বাসায়। এর ভিতরে ভাবি আবার বৈশা রয়েছে। আমার দেবরের ছেলে আর দেবরে আইছে, কইতাছে কি আমার ভাল লাগে না। তো সব সময় তো ভাল লাগে না এটা মনে করে। রাব্বি আবার বলতেছে মা ভাল লাগে না তোমার, তোমার ডাক্তার কাছে নিয়ে যায়। কয় না, পরে পরে ও কয় না আসো, ওর মা যাইব না। ও জোর করে হে ওর মারে পাতালি করে করে 3 তলাতে হে নিচে নিয়ে গেছে, একদম রোডের ভিতরে নিয়ে গেছে। একটা চেঞ্জি আনছে, আনার পরে গাড়ির ভিতরে উঠাইছে। এর ভিতরে ওর মায় ওর হাতেই মারা গেছে, বুঝতে পারেনি যে মারা গেছে। নিয়ে গেছে ঢাকার কলমিটোলা হাসপাতালে, ওইখানে নিচে মতন বলছে যে উনি তো মারা গেছে। তো বলতেছে না এখন তো আমার মারে আনলাম, আমার মায় মারা গেছে, বুঝতে পারে না যে আমার মায় মারা গেছে। ওইখান থেকে 12:30 বাজে বাসায় না গোসল করাইছে, রাত্রে গোসল করাইছে। কিন্তু কাল শিখ কবরস্থানে মাটি দিব, ওইখানে আর মাটি দিতারে নেই। রাত্রে যে গেট বন্ধ করে দিছে, সকালে মাটি দিব বলছে 10টা বাজে। আমার তো 12:30টায় ফোন দিছে। আমি 12:30 বাজে আমি একটা বরকা পরে আমার ছেলেরা আর আমার হাজবেন্ডের নিয়ে গেলাম। আল্লাহ ভরসা, দেখি গাড়ি পাইনি, আমরা তো মুন্সিগঞ্জে থাকি। পরে গেলাম বাসার সামনে একটা রিক্সা দিয়ে মুক্তারপুর গেছি। মুক্তারপুর থেকে একটা সিএনজি নিয়েছি, নিয়ে ইয়াতে গেছি নারায়ণগঞ্জে। তার একটা সিএনজি নিয়ে মিরপুরে 1 ঘন্টার ভিতরে গেছি। বিপদের পথ চেতক্ষণ শেষ হয় না, আমার লাগা মানে তাড়াতাড়ি গেলাম। আমি যাইতে 2টা বাজে, যাই গোসল মোসল করায় মসজিদের ভিতরে একটা রুম আছে আলাদা, ওইখানে রাইখা দিছে। রাত্রে তো আর দেখতে পারলাম না। তারপরে সকালবেলা গিয়া দেখলাম যে গোসল করায় শোয়া রাখছে। কিন্তু আমার ছেলেটারে অনেক ভালোবাসতো। গেলে কি খাইবো, আমার ছেলে মাছ পছন্দ রান্না করে দিত, টাকা দিত, তোমার যেরকম চাই সেটা খাও নিয়ে।
আমার ছেলেরা আদর করতে ভালোবাসতো দেখে আমার ছেলে এই মুন্সিগঞ্জ থেকে আমার জালের কাছে যাইতাম। আজকে তো প্রথম রোজা, আমি ইফতারে আমরা খাইলাম, আমার ছেলে রোজা রাখছে। ইফতার খাওয়ার পরে বলতেছে, হঠাৎ করে কয় আম্মু আমার কাকি আমারে মরার আগে গেলাম মতন আমার 100 টাকা দিছিল। আমার কাকি আমার 100 টাকা দিল আমারে। হঠাৎ করে মনে করতেছে আমি তো ওই দিন 3-4 দিন আগে ছবিটা আমার মোবাইলে আসছিল, দেখে আমি একা ঘরে অনেক কাঁদছি যে আমি ফোন দিলে বলতাম ভাবি আল্লাহ আপনি ভালো করে দিব, সুস্থ করে দিব। একটা ভালো মানুষ আসছিল, অনেক ভালো আসছিল। শ্বশুর শাশুড়ি সবারে নিয়ে খাইতো, শ্বশুর শাশুড়ির দায়িত্ব সব, মনে করেন 28 বছর ধরে বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ির সাথেই থাকতো, খাইতো। আমরা ওইখানে থাকতাম, আমার কাজের এখানে কাজ করে দেখে আমরা এখানে এসে পড়ছিলাম। কিন্তু আমরা মাসে 1-2 বার হইলো ওইখানে যাইতাম এই জালের জন্য। মানে অনেক ভালো ছিল, কোনোদিন গেলে কোনো কষ্ট করতে হতো না, খাওয়া দাওয়া থাকার সবকিছু একসাথে ভালোভাবে আমাদের চলতো। এখন তো এই যে 1 মাস হয়ে গেল মারা গেছে, মনে করেন এখন তো আর ফোন দিয়ে জিগাই না ভাবি কেমন আছেন, আমারও ফোন দিয়ে জিগাই না কেমন আছেন। এখন তার আশায় তো গেছি। তারপরে আমার হাজবেন্ড ছোট ভাইয়ের বউ আছিল, অনেক ভালো সম্পর্ক আছিল। মনে করেন যেদিন মারা গেছে ওই দিন তো মানে আর অবস্থা অনেক খারাপ, খালি করতেছে আমাকে ফিরে চলে গেল, কিভাবে গেল গা, ওর আশায় তো না আসতাম। সে যে ব্যস্ত হয় এটাই চাই, তার জন্য সবাই দোয়া করবেন, সবাই মরতে হইব। এখন মনে করেন আমার হাজবেন্ড ওইখান থেকে আসবো না, বলতেছে আমি এনেই থাকবো, তোমরা যাও গিয়া সবকিছু গুছায় গেছে বাসা ছাড়া মাল সামানা নিয়ে। হট করে ছেলের তো এখানে এটি ভর্তি করাইছি, কই লিখি যাওয়া যায়, তো বলছি ঠিক আছে বাসায় যাই দেখি। এখন তো এক বড় ছেলের বিয়া করাইছে, আমার একটা ছোট দেবরের ছেলে আছে স্বভাবের সমান, ওর বয়স 14 বছর চলতেছে। মনে করেন বড়টা তো 25 বছর হয়ে গেছে। এখন তো আর মায় মারা গেছে, ছোট মানুষ এতটা বুঝো না। যখন সবাই তো বাড়ির ভিতরে আমরা সবাই ছিলাম, 4 দিন আসছিলাম। আমরা এসে বললো ছেলে মানুষ পরে আসতে দিন, মনে থাকবো যে মায় নাই। আর ওর মায় অনেক পরে 14 বছর হয়েছে, আর দূরে না খাইলো খাইতো না, মনে করেন সব সময় দূরে খাওয়াই দিত। অসুস্থ হয়ে গেছে, তারপরেও খালি আমি যদি কইতাম করে তাম্বিরে বোঝে না, স্বভাবে তো অনেক বোঝে। আমার জিগায় কাকি তুমি কেমন আছো, ভালো আছেনি, তোমার শরীরটা কেমন। আর আমার তাম্বির তো এত কিছু বোঝে না, সবসময় এদিকে বুঝতো না, আমি মরলে বুঝবো যে মা নাই আজকা। তাই যে 1 মাস হয়ে গেল গেছে বছর রোজার ভিতরে তো দুনিয়াতে আসিল, এই রোজায় তো এখন নাই। তার জন্য দোয়া করবেন, অনেক ভালো আসছিল, কোনোদিন কারোর সাথে ঝরগা কাজিয়া কোনো কিছু করে না, অনেক ভালো ছিল। আর বয়স তুই ছিল কি, এই বয়সে ক্যান্সার হইলো, রোগ ঢুকলো, চিকিৎসা হইলো, চিকিৎসার ভিতরে মারা গেল। এখন মনে করেন আছে, এখন আমার দেবরে 2 ছেলের বউ, আবার আমার শ্বশুর আছে, শ্বশুরও তো লগে খাইতো, এখন এগো লগে আছে খাইতেছে। এখন তো আমার স্বভাবের বাবা প্রতিদিনই বলে যে ও মারা গেছে, আর আমরা থাইকে কি লাভলো, আমরা ওইখানে যাইয়া। তো আর অনেকদিন ধরে শোল পালানো, অনেক বুকে ব্যথা, এরকম দিনেও 7-8-10-12 ব্যথা উঠতে জায়গা, পায়ে ব্যথা, বুকে ব্যথা, প্রচুর ব্যথা, শোল অনেক খারাপ, অনেক খারাপ। বলে যে আর থাকি না, 12 বছর তো থাকলাম, স্বভাবের নিয়ে অন্য স্কুলে ভর্তি করে দিই। আর আমি এখন আমার শরীরের অবস্থা অনেক খারাপ জায়গা, এখন সিদ্ধান্ত করছি দেখি 2-1 মাসের ভিতরে মনে আছে এইখান থেকে মিরপুরে আমরা যাইতে পারি, ওইখানে থাকতে পারি। এখন আর বাবা ওরকম কাজ কামও করতে পারতেছে না বুকের ব্যথার জন্য, আর ওইখানে গেলে আমরা কি করবো, তোর কোনো কাজও করতে পারতেছে না, এমনি কাজ করতে পারে না। মনে করেন আগে অনেক কিছু বিক্রি করতাম দোকানে, বার্গার, চিকেন ফ্রাই, রোল, আলু, ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস, পাস্তা মাস্তা অনেক কিছু বিক্রি করতাম। এখন মনে করেন আমার শরীরের অবস্থা ভালো না, এই কারণে আমি আমার পিঠে ব্যথা, আমার ডায়াবেটিস, আমার অনেক সমস্যা, আমি এগুলো করতে পারি না। এখন মনে করেন এই বিরিয়ানি বিক্রি করি আর মোরগ পোলাও বিক্রি করি, কোনোরকম এটা দিয়ে আসি। তো এখন আমারও করতে ইচ্ছা করে না, এগুলো খাটতে খাটতে আমারও অনেক শরীরের অবস্থা খারাপ। এখন চিন্তা ভাবনা করছি দেখি
মানে কই স্বভাবের এইটা ভর্তি করছি, একটারে পড়ালেখা এনতিকা করাইয়া নাইলে নাইনে নিয়ে ভর্তি করবো। আর বাবা কয় না, আমি যত তাড়াতাড়ি আমি এন থেকে যাবো, কেন থাকবো না। এখন কইছি ঈদের পরে সিদ্ধান্ত করবো, যদি যাইও স্বভাবের 6 মাসের পরীক্ষাটা দেওয়া, তারপর এন থেকে নিয়ে ওই টাকা আবার নিয়ে ওরা ভর্তি করাবো। মানুষ তো দুনিয়াতে থাকার জন্য সবাই চেষ্টা করে যে এইভাবে চলবো, এমবে খামো, এটা ফিনমো, এটা এইভাবে করবো, কিন্তু কার কোন সময় মৃত্যু হবে কেউ বলতেই পারে না। আর ভাবিও বুঝতে পারছে যে আমি তো সুস্থ হইলাম না, আর আমার তো ডাক্তারে বলছে যে আপনার সমস্যা। সে বুঝলো যে আমি কোন সময় জানি, খালি একটা কথা বললে কত ভাবি যে আমার যে ঘুমে নিয়ে যায়। আর অসুস্থ অবস্থায় 6 মাসের সময় ওই যে রাত্রে ঘুম আসতো না দেখে 2-3টা করে ঘুমের ওষুধ খাওয়াইতো। হ্যাঁ, ঘুমের ওষুধ খাইতো, কিন্তু এমন অবস্থা হয়েছে মনে হয় কি পুরা 2-3 দিন ঘুমের ওষুধ খেলে পুরা পাগল হয়ে যেত। পরে আমার হঠাৎ করে কই যাচ্ছে মনে মন ভাবি, ফোন দিলে ফোনও কথা কই চাচ্ত না, ঘুমিয়ে পাগল হয়ে যেত। আমি তো এত ঘুমের ওষুধ খান কি লেগে, আজকে তো ঘুমের ওষুধ বাদ দিয়ে দিন। পরে আমি গেলাম বাসায় দেখতে, হেরে যায় দেখি মানে পুরো একটা রাস্তায় যেরকম পাগল থাকে না, মানে এরকম জেরে দেহে হেরে দূরে কান্দতেছে, জেরে দেহে হেরে দূরে কান্দে। তো আমি বাঁচবো না, আমি মরা যাবো, আমি মরা যাবো। ওই যে ঘুমে মানে এমন ঘুম, মানে ঘুমের জ্বালায় চোখে দেখে না, এত ঘুম ঘুম চোখে। লাস্টে যে ঘুমের ওষুধ খাইতে খাইতে, ওই যে ঘুমের ওষুধ খাইলে মানুষ মরা যায়, আর নাহলে দুনিয়াতে চোখে কিছু দেয় না, তার হয়েছে এই অবস্থা। শোল ভালো না, আর হইলো এরকম গুছায় গাছায় সবকিছু রাখা গেছে, শুধু তো মানুষটাই নাই। বাসার ভিতরে ঢুকলে মনে যায় সব এড়েছে, মানুষটাই নাই। মানুষটার স্মৃতিগুলা সব হয়েছে, সে চলে গেছে। আর কি বলবো, এখন তো যদি যাইও মনে করেন সবসময় দূরে থাকতা, মন সুন্দর থাকতাম, যাইতাম হ্যাঁ আশায়। এখন যদি একবারও যাইগা, তারে তো আর পাবো না, তার মতন তো আর কেউ আমার হইব না। ভালো মন্দ দুঃখ সুখ তার কাছে কইতাম। আমার আগে বিয়ে হয়েছে ছোট মেজু দেওয়ার, কিন্তু আমি তো এর পরে গেছি, কিন্তু হ্যাঁ গিয়া তো আমি আগে পাইছি। কিন্তু আমার মন আর হ্যাঁ মনটা আল্লাহ একরকম মিলাই দিছিল। মানে কোনোদিন জর্গা কাজিয়া কোনো কিছু তাদের দুজনের ভিতরে ছিল না। আর খালি কইছে ভাবি জীবনও মনে হয় যদি 50 বছরও বাঁচি, দুজনের ভিতরে এরকম কোনোদিনও হইব না। মানে অনেক ভালো একটা মানুষ ছিল। গেলে কি খাওয়াইবো, কোনটা রান্না করব, সবকিছু সামনে তৈরি করে দিত, খাইতাম। গেলে 4 দিন 5 দিন থাকলে দুইজনে একসাথে ঘুমাইতাম, আমি আর একসাথে ঘুমাইতাম। আর আমার ছেলে, হ্যাঁ ছোট ছেলে আমার দেবরে, ওরা ঘুমাইতো একসাথে। আর হ্যাঁ আর আমি একসাথে ঘুমাইতাম। রাত্রে অনেক রাত পর্যন্ত কথা কইতাম, মনে করেন দুঃখ সুখের কথা কইতাম, ভালো মন্দ এনে থাকতাম। আমি এনে কি করতাম না করতাম, কেমন চলতাম, সবার লগে বলতাম। আর আমার সবার বাবা সবসময় কইতো রিনার হয়েছে ক্যান্সার, আমি হার্ট অ্যাটাক করলাম, আমার পায়ের সমস্যা, ফিরে আবার এটা কবে জানি আমি রিনার আগে মারা যাই, এটা কইতো। তো বাচ্চাটা হোক আমি যে মারা যাই, কিন্তু কার মৃত্যু কখন হইব কেউ বলতে পারে না। মরে আছে, আমি কই যে আল্লাহ হের ব্যস্ত নাসিব করুক, জান্নাতবাসী হোক, তার প্রতি আমার কোনো দাবি নাই। আল্লাহ যে ভালোভাবে মৃত্যু করছে, একদিনও বিছনায়, 1 বছরের ভিতরে একদিনও বিছনায় পেশাব পায়খানা করা নেই, কেউ পরিষ্কার কেউ করতে হয় নাই। সে চাইছিল এইভাবে মৃত্যুটা। কোন দিলে বলতো ভাবি আমি যে ঘুমে মারা যাই, যে সবাই শুনে আমি মারা গেছি, একটা দিনও বিছনায় পেশাব পায়খানা বা কেউ পরিষ্কার করতে হয়নি। যার যার ভাবে শুয়েছিল তার ভাবে সে মারা গেল। ছেলে বড় ছেলের হাতে মারা গেল, ছেলে বুঝলো না যে মায় মারা গেছে। যখন গাড়ির ভিতরে ঢুকাইছে নিয়ে যাব, তখন পায়খানা করে দিছে, মানে আর্জাইল দেখছে পায়খানা করে দিছে। আন্দাজে মরে গেছে, ওরা কেউই বোঝেনি। হাসপাতাল নেওয়ার পরে বুঝলো যে মারা গেছে। এমন আর্জাল আইছে, একবারে জানি কবজ করে নিয়ে গেল। বাঁচার জন্য তো সবাই চেষ্টা করে, আমি অসুস্থ সুস্থ হবো, দুনিয়াদারি করবো, এভাবে মৃত্যু হইব কেউই জানে না। কিন্তু খারাপ লাগে যখন এক কথাটা মনে পড়ে,
ভাবি যে এরকম একটা লোকই হয় না, মানুষের জালে জালে আজকে গিয়ে কালকে হিংসা করে, কিন্তু হ্যাঁ কোনোদিন আমার দুই চোখে দেখেনি, আমিও না। আমার কাছে অনেক ভালো লাগছে এর সাথে যে একলগে ছিলাম 12 বছর। আমি মুন্সিগঞ্জে ওইখানে আমি 12 বছর সংসার করে ঢাকা থেকে আসছি। তো 12 বছরের ভিতরে অনেক দিনে আমি ঢাকা গেছি আইছি, কিন্তু কোনোদিন মানুষে তো জালে জালে এক বাসায় থাকবো মারামারি কাটাকাটি এটা এটা কোনোদিনও হয়নি, আর আশাও করি না যে হইতো, কোনোদিনও না। যতদিন বাচ্চা ছিলাম আসলে উনি ভালোভাবেই ছিল। আর এর কথা যখন মারা গেছে একটা ছোট বাচ্চাও বলছে এর মার বাসার আর শ্বশুর বাড়ি এক জায়গায় একই লাইনের ভিতরে ছিল, ওই এলাকার মেয়ে আছিল। কেউ কোনোদিন বলতে পারবো না যে রিনায়, জালের নাম রিনা ছিল, যে ও এরকম এরকম মরছে। মতন একটা লোকও বলে না যে খারাপ, সবাই ভালো বলছে। মরছে, তার আল্লাহ ভালোভাবে রাখে, আমি দোয়া করি। আর তার সংসারের ভিতরে তো এখন মনে করেন ছেলের বউ আসছে, কোনো সমস্যা না, দেবরের ছেলেরা শ্বশুর সবাই মিলে আসছে, ওরা যে ভালোভাবে থাকে এটাই চাই। ভালো থাকবেন, 30টা রোজা সবাই করবেন, আমিও আল্লাহর রহমতে একটা তো গেছে, আশা করবো সবটি রোজা থাকার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।